টেস্ট ও টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত সাকিব আল হাসানের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই তুলে রাখবেন সাদা পোশাক। ডক্টর ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক প্রধানের বৈঠক। অর্থনীতি পুনর্গঠনে $350 কোটি দেবে সংস্থাটি। নতুন বিনিয়োগে আগ্রহী চীন। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। নিউ ইয়র্কে সিজিআই মঞ্চে তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশকারী বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ফেলো হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন, দাবি জাহিন রাজিনের। লঘুচাপের প্রভাবে খুলনা মহানগরীতে রাত থেকেই থেমে থেমে বৃষ্টি। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। রাজধানীতেও জনভোগান্তি চরমে। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। টেস্ট ও টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত সাকিব আল হাসানের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই টাইগারদের সাদা পোশাক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। কানপুরের দ্বিতীয় টেস্টের আগে প্রেস কনফারেন্সে এসব কথা বলেছেন সাকিব। জানিয়েছেন টি-20 বিশ্বকাপে এরই মধ্যে এই ফরম্যাটের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে খেলে দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি তিনি জানিয়েছেন। টেস্টের 70 ম্যাচ খেলে প্রায় 39, গড়ে 4600 রান করেছেন সাকিব। বল হাতে প্রায় 32 গড়ে নেন 242 উইকেট। এই টেস্ট এবং হোম সিরিজ আমি যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। সাকিবকে মানুষ ভালোবাসে, সাকিবকে মানুষ ঘৃণাও করে, কিন্তু সাকিবকে ইগনোর করতে পারে কজন? ক্রিকেট মাঠে ড্রাইভিং সিটে থেকেই বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু সেই ড্রাইভার সাকিব প্যাসেঞ্জার সিটে কিনা সেটা নিয়েই কত আলোচনা আর সমালোচনা। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে এলো বিদায়ের ঘোষণা। টাইগার ক্রিকেটের পোস্টার বয় বিদায় নিয়েছেন টি-20, আর অপেক্ষা শেষ টেস্ট খেলার। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী না, সবারই ছাড়তে হয় কখনো না কখনো। দেশের ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানও এর ব্যতিক্রম নন। ছল ছল চোখেই সাকিবের মুখে উচ্চারিত হলো বিদায়। ড্রাইভার হিসেবেই থাকতে চেয়েছিলেন, কিন্তু শেষ একটা বছরের ড্রাইভার তো ননই। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রফিটেবল প্যাসেঞ্জার বলতেও আপত্তি থাকা লোকের অভাব নাই। অবসরের ঘোষণা দিয়ে সাকিব তাদের খুশিই করলেন নাকি দুঃখী? কাশ্মীরের এক বাড়িতে সাকিবের ছবি ঝোলে। ওয়েস্ট ইন্ডিজের ডমিনিকায় ভালোবেসে এক ভক্ত তো ছেলের নামই সাকিব রেখেছেন। বিদেশি অনেকের কাছেই বাংলাদেশের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। ভিনদেশের রাস্তায় হাঁটতে হাঁটতে হর হামেশাই প্রশ্নও আসে, ও তুমি সাকিবের দেশের মানুষ? দেশের কেউ যখনই চূড়ায় ওঠে বা উঠতে চায়, বিশেষ করে ক্রিকেটে, দেখা যায় আগে থেকেই সাকিব সেখানে উঠে বসেছেন। মাগুরার মতো ছোট স্বল্পোন্নত একটা জায়গা থেকেও দুনিয়া জোড়া নাম করা যায় সাকিবই শিখিয়েছেন। সাকিবকে মানুষ ভালোবাসে, সাকিবকে মানুষ ঘৃণাও করে, কিন্তু সাকিবকে কি ইগনোর করতে পারে কেউ? বাংলাদেশের আকাশে বৃষ্টির দেখা বৃহস্পতিবার ভোর থেকেই, কানপুরের আকাশেও তাই। কে জানে আকাশের ওই কান্না সাকিবের জন্যই, দেশের ক্রিকেটের পোস্টার বয়ের বিদায়ের জন্যই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
দেশের অর্থনীতি পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে চলতি অর্থ বছরে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাইডলাইন বৈঠকে এই আগ্রহের কথা জানায় সংস্থাটি। এছাড়াও জ্বালানি, সৌর বিদ্যুৎ সহ নানা খাতে বিনিয়োগ করতে চেয়েছে চীন। অন্যদিকে জুলাই বিপ্লবের আগে পরে মানবাধিকার পরিস্থিতি নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। একের পর এক উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতিতে ব্যাপক আলোচনায় বিগত সরকারের 16 বছর তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি। এমনই প্রেক্ষাপটে যুদ্ধ বিধ্বস্ত বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ইস্যু নিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইডলাইন বৈঠকে বিভিন্ন দাতা গোষ্ঠী আর মানবাধিকার সংস্থার কাছে তুলে ধরেছেন দেশের বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের পুনর্গঠনে চলতি অর্থ বছরে 3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে চেয়েছে বিশ্বব্যাংক। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, সোলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন করতে চায় তারা। সে যে চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। আর চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা। আওয়ামী লীগ শাসন আমলে আয়না ঘর সহ গুম খুনের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলোকে। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিটা এটা এনশিওর করা হয়। তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল, হ্যাঁ, এই বিষয় যাতে আরো পরিপূর্ণ তদন্ত হয়। এছাড়া জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিনে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ভেঙে পড়া অর্থনীতি এবং বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন নিয়ে জোর দিয়েছেন। এমনকি তিনি বিশ্বব্যাংক এবং IMF এর সামনে দেশের ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরার পর তারা উদ্বেগ জানিয়ে দেশের অর্থনীতির পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতীতের চেয়ে আরও বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের লিডার্স মঞ্চে শিক্ষার্থীদের সাথে ওঠা ওই তৃতীয় ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন তিনি ছিলেন অনুপ্রবেশকারী, আর ওই ব্যক্তি যমুনা নিউজকে জানিয়েছেন তিনি CGI ফেলো হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন। চারপাশে থাকা অন্যদের কথায় মঞ্চে উঠে গেছেন। বিস্তারিত জানাবেন সহকর্মী আখলাকুস সাফা। Some of the leaders of the student movement are here and just will you see it? Stand up. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে প্রধান উপদেষ্টা ডাকলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের। মাহফুজ আলম সহ মঞ্চে গেলেন 3 জন। মাহফুজের সাথে নারী শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের CSC বিভাগে পড়াশোনা করছেন। প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ অধিবেশনে যাওয়া 59 জনের মধ্যে সেও একজন। প্রশ্নটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তাকে কেউই চিনতে পারছে না। আন্দোলন যারা সমন্বয় করেছিল সেই কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে গতকালই আমার কথা হয়েছে, তারাও একই প্রশ্ন তুলেছেন, কে এই তৃতীয় ব্যক্তি। বিষয়টি মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে পরিষ্কার করার চেষ্টা করেছেন, স্পষ্টীকরণ যেটিকে বলা হয়। গত রাতে আমরা এই পোস্টটি পাই, যেখানে এই ব্যক্তিকে মাহফুজ আলম অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি এই ব্যক্তিকে বলছেন অনুপ্রবেশকারী। আমরা পোস্টটি একটু পড়ে নিই, যেখানে মাহফুজ আলম বলছেন যে সেখানে প্রতিনিধি দলের সদস্য সহ আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি প্রতিনিধি দলের কারোর সাথে যোগাযোগ করেননি। স্যার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন।
মাহফুজ বলছেন মঞ্চে যাওয়ার সময় তাকে কোনোভাবে প্রতিরোধ করা যায়নি, কিছুটা সন্দেহ তার মধ্যেও ছিল। বিশ্বনেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন, কিছুটা অসহায়ও হয়ে পড়েছিলেন মাহফুজ। এমন একটা পরিস্থিতিতে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই জাগে, এমন এক মঞ্চে কোনো পরিচয় ছাড়া একজন ব্যক্তি কি করে উঠে যেতে পারলেন? আমরা খুঁজে দেখব এই তৃতীয় ব্যক্তির পরিচয়। অনলাইন প্ল্যাটফর্মে জানা গেল তার নাম জাহিন রোহান রাজিন। সে একজন তরুণ উদ্যোক্তা, নানা প্ল্যাটফর্মে অস্তিত্ব তার। নিজের প্রতিষ্ঠান হাইড্রোকিউ প্লাস ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ কলে রাজিন যমুনা নিউজকে জানান তিনি অনুপ্রবেশকারী নন। মঞ্চে ওঠার পেছনের গল্পটাও বলেন। আমি গিয়েছিলাম অ্যাজ আ সিজিআই অলমনাই, আমি সিজিআই প্রোগ্রামের অলমনাই ছিলাম, ডক্টর ইউনুসেন ইউথ ফেলোশিপ, অ্যান্ড তারপর আমি আবার ইউনাইটেড নেশনসের এসডিজি অনভয়। আমি তো স্টুডেন্ট লিডার হিসেবে যাইনি, স্টুডেন্ট লিডার্স বাংলাদেশি ইউথ বাংলাদেশি যখন বললো, তো আমি তো হচ্ছে অন্য কোনো দেশের মানুষ না। এখন আমি তো একজনই দেখলাম যে ওই রোতে ছিলাম, আমি পিছিয়ে তাকালাম কোনো বাংলাদেশি আছে নাকি, তো তখন আমি দাঁড়ায় আমি হাতে তালে দিচ্ছিলাম। আমাকে আমার যে কলিগরা পাশে তারা বললো যে তুমিও যে অ্যাকম্পানি করো তাদেরকে দিয়ে, তো আমি তাদের সাথে পিছিয়ে পিছিয়ে হেঁটে গেলাম। তীব্র সমালোচনার মুখে পরিবার সহ এখন বিপাকে এই রাজিন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাত দুষ্ট চক্রে আটকা। এই অবস্থা থেকে মুক্তি পেতে গেল 15 বছরে এ খাতের চুক্তিগুলো পর্যালোচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আওয়ামী লীগ আমলে প্রণীত মহাপরিকল্পনায় তুলনামূলক সস্তা ও পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি কিংবা দেশীয় গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হয়নি। বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আপগ্রেড করার পরামর্শ দেন তারা। জ্বালানি খাতে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ জেটনেট বিডির আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এই আলোচনা। খাত সংশ্লিষ্ট 70টির বেশি নাগরিক সংগঠন, উন্নয়ন সংস্থা ও পেশাজীবীদের নিয়ে গঠিত এই প্ল্যাটফর্ম জ্বালানি খাতে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ ও সম্পদের সুরক্ষার লক্ষ্যে কাজ করবে এই নাগরিক নেটওয়ার্ক। কমিউনিটির এনার্জি নিডটা কি, তারা কি চাচ্ছে, সো এখানে তারা পার্টিসিপেট করতে পারবে। এরই মধ্যে 14 দফা দাবি চূড়ান্ত করেছেন তারা। এ নিয়ে দ্রুতই কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকদের সাথে। যে স্কিমটা আছে 1000 কোটি টাকা ফর এক্সাম্পল। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সংকট নিয়ে কথা বলেন বক্তারা। উচ্চ মূল্যের জ্বালানি কিনে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেটির সঙ্গে আবার জ্বালানি কিনতে না পারার কারণে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেটির জন্য আবার সরকারকে ভর্তুকি করতে হচ্ছে, আবার জ্বালানি যেহেতু কেনা যাচ্ছে না পর্যাপ্ত, যতটুকু কেনা যাচ্ছে তার জন্য আবার ঋণ করা হচ্ছে। আসে দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার না করার প্রসঙ্গ, আর তার পরিণতিও যে ভয়ঙ্কর তাও মনে করিয়ে দেন বিশেষজ্ঞরা। কয়লাতে এই পর্যন্ত আমাদের যতগুলা অর্ডার দেওয়া হয়েছে পার মেগাওয়াটে 26 কোটি টাকা, 29 কোটি টাকা। সে গ্যাসেও দেখতেছি সেটাও প্রায় 15-16 কোটি টাকা পার মেগাওয়াটে। তো সেখানে সোলারে তো 7, 8, 9, 10-এর ভিতরে আমরা থাকছি। 50 থেকে 60% বায়ু দূষণের পিছনে এই ফসিল ফুয়েল দায়ী। দেশীয় গ্যাস অনুসন্ধানে অবহেলা ও বিদ্যুতের গ্রিড আধুনিক না করারও সমালোচনা ছিল এ আয়োজনে। গ্যাস এক্সপ্লোরেশনটাকে নেগলেক্ট করেছি, আমরা এলএনজি ইম্পোর্টে চলে গেছি, রিনিউয়েবল এনার্জিকেও আমরা টোটালি নেগলেক্ট করেছি। 2010 এবং 2016 পিএসএমপি যেটা ছিল, যে দুটোর ভিত্তিতে আমাদের বর্তমানে যে অবস্থা, সেই দুটোর একটিতেও রিনিউয়েবল বলতে কোনো কিছু ছিলই না। মডার্ন গ্রিড যেটা বলতে বুঝি আমরা, সেটা কিন্তু না। PGCB is saying that they can accommodate maximum of 4000 megawatt renewable energy. জেটনেট বিডি প্রতিষ্ঠার মাধ্যমে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের পথে এগিয়ে যাওয়া সম্ভব বলে বিশ্বাস করেন উদ্যোক্তারা। আইডেন্টিফাই করেন, সেইখানে গিয়ে আপনারা সেই সমাধানটা দেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাত থেকে থেমে থেমে বৃষ্টিতে জলমগ্ন খুলনা নগরীর বেশিরভাগ এলাকা। কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিতে নগর জীবন বিপর্যস্ত এবং জলমগ্ন রয়্যাল চত্বর, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, মৌলভীপাড়া সহ বেশ কিছু এলাকা। কোথাও হাঁটু পানি জমেছে, এতে করে চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। আর রাস্তাঘাটে পানি জমে থাকায় চলাচল বিঘ্নিত হচ্ছে।
খুলনা আবহাওয়া অফিসের তথ্য বলছে গেল 24 ঘন্টায় 56.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পূর্বাভাস আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাজধানীতে গতরাত থেকে টানা ও ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় যানজটও তৈরি হয়েছে। সকাল 8টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয় আর কয়েক ঘন্টা যাবতই তা চলে। এ সময় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অফিস ও স্কুল কলেজগামী যাত্রীদের। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে যায়, তাতে করে যানবাহনের গতি অনেকটাই কমে যায়। আর রাজধানীর প্রায় প্রত্যেকটি মোড়েই দীর্ঘ যানজট তৈরি হয়। নির্দিষ্ট সময়ে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পারেনি, আর জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই পড়েছেন ভোগান্তিতে। আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই জ্বরসহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। বুধবার পর্যন্তই সারা দেশে ডেঙ্গুতে 138 জন মারা গেছে, আর আক্রান্ত 850-র বেশি। আশঙ্কা টানা বৃষ্টির সাথে ভ্যাপসা গরমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে, তাই দ্রুতই মশক নিধন কার্যক্রম বৃদ্ধির তাগিদ সাধারণ নাগরিকের। আর বিশেষজ্ঞদের মত, প্রয়োজন ব্যক্তিগত সতর্কতাও। মুষলধারে বৃষ্টির কারণে এই জলজট, নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বদ্ধ পানিতে বংশবিস্তার ঘটাচ্ছে এডিস মশা। তাই সারা দেশে দিন দিন ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীর হাসপাতালগুলোতে এখন সারি সারি ডেঙ্গু রোগী, কারো তীব্র জ্বর, কারো শরীরে অন্যান্য লক্ষণ। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাও নেহাত কম নয়। জ্বর ছিল, শরীরে র্যাশ উঠে গেছিল, তারপর ঠান্ডাও ছিল, জ্বর থেমে থেমে চলে আসতো। আবার প্রচুর জ্বর ছিল, বমি ছিল, আর গা হাত পা ব্যথা, পেটে ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা ছিল, হাত পা কামড়াইতো, চাবাইতো, অস্থিরতার একটা ভাব লাগতো। এই জায়গায় ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পর থেকে স্যালাইন দিছে, তারপর থেকে আস্তে আস্তে এখন সুস্থ আছি একটু। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন 23 রোগী, মারা গিয়েছেন 1 জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন ডেঙ্গু নিয়ে গড়ে 30 জন রোগী ভর্তি হচ্ছে এই হাসপাতালে। আগে দেখতাম প্রাইমারি সিমটমসগুলি, যে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই সিমটমসগুলি একটু চেঞ্জ হয়েছে। সাধারণত অক্টোবর পর্যন্ত আমরা পিক সিজন ধরে থাকি, আর বর্তমানে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে একটা জলাবদ্ধতার পরিবেশ তৈরি হচ্ছে এবং মশা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটা। কাজে মশা বৃদ্ধি পেলে অবশ্যই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। রোগীর চাপ সামলাতে এখনই হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করা গেলে বা সতর্কতা বাড়ানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আশঙ্কা বিশেষজ্ঞদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে নারী শিক্ষার্থীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে ওমরগনি MEH কলেজ এবং ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে বন্দরনগরীর খুলশী এলাকায় এই ঘটনা। ওমরগনি MEH কলেজের শিক্ষার্থীদের দাবি, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্ররা মাঠে ফুটবল খেলছিল। এ সময় বল গড়িয়ে পাশের রাস্তায় ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর গায়ে লাগে। এ সময় তার কাছে এই বিষয়টি নিয়ে ক্ষমা চাইলেও ক্ষুব্ধ ছাত্রী তাদেরকে মারধর করে। আর বিষয়টি জানাজানি হলে সংঘর্ষে জড়ায় 2 কলেজের শিক্ষার্থীরা। 2টি কলেজের ক্যাম্পাসেই ভাঙচুর করা হয়, বেশ কয়েকজন আহত হন। বাহিরের যে মাঠটা ওটা আমাদের কলেজ মাঠ, আমরা আমাদের কলেজের স্টুডেন্টরা ওই মাঠে খেলছি, ইস্পাহানির স্টুডেন্টরা এসে আমাদের উপর আক্রমণ করছে মেয়ে দিয়ে। ফুটবল খেলতেছিল মাঠে, তো একটা মেয়ের গায়ে ফুটবল পড়েছে, আমাদের ছেলেগুলো সরি, ও মেয়ে চান্দরে সরি বলছিল, কিন্তু ওই মেয়েটা ওদের বন্ধু নিয়ে এবং বহিরাগত নিয়ে আমাদের স্কুলের ছেলেদেরকে আঘাত করে। এই ছিল যমুনা নিউজে।